গল্পের নাম ভালোবাসার রোদ বৃষ্টি। রচনায় ফারজানা আফরোজ। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বার হাত ঘড়ির দিকে তাকিয়ে এক রাজ্যর বিরক্তি নিয়ে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে শুভ্রা। শুভ্রাকে দেখেই মনে হচ্ছে রাগে তার মাথা আগুন হয়ে আছে। মুখ দিয়ে বার অকথ্য ভাষায় গালি দিতে চেয়েও আশেপাশে মানুষ থাকার জন্য মনে মনে 14 গোষ্ঠী উদ্ধার করছে। আজ আমি এই মেয়েকে রেখেই চলে যাব। সব সময় দেরি করবে। জন্মের সময় হয়তো দেরি করে এসেছে। লেট লতিফ মেয়ে একটা। বাস তার সময় মতো স্টেশনে হাজির হয়ে গেছে। শুভ্রা আশেপাশে এদিক ওদিক তাকিয়ে তারিনকে দেখতে না পেয়ে রাগে বাসে উঠে পড়ল। বাসে উঠার পর শুভ্রার রাগ এখন আকাশের সপ্তম চূড়ায় পৌঁছে গেল। তারিনের জন্য অপেক্ষা করতে করতে সে ভুলেই গিয়েছিল তাড়াতাড়ি বাসে উঠার কথা। বাসে এখন জায়গা নাই বললেই চলে। একটি সিট, তাও আবার জানালার সিট ছাড়া। শুভ্রা দ্রুত গতিতে ওই সিটের দিকে পা বাড়াল। কথায় আছে নাই মামার চেয়ে কানা মামা ভালো। দিন দিন এখন বাসের সিটের সে হাহাকার সৃষ্টি হয়েছে, কিছুদিন পর ড্রাইভারের কোলে বসে যেতে হবে। শুভ্রা বসে ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে আধা বোতল পানি শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এক্সকিউজ মি ম্যাম। পাশ থেকে পুরুষ কণ্ঠ শুনে শুভ্রা পাশ ফিরে তাকিয়ে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে দেখতে পেল। চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, সরি, আমার বয়ফ্রেন্ড আছে। অন্য কোথাও চেষ্টা করেন। ছেলেটি হয়তো এই রকম কথা শুভ্রার কাছ থেকে আশা করে নাই। ভদ্রতার খাতিরে বলল, সরি, আমি আপনাকে অন্য কিছু বলবো বলে ডেকেছি। আপনি যদি দয়া করে আমাকে। ছেলেটি আর কিছু বলার আগেই শুভ্রা বলে উঠল, সরি, মাফ করবেন, টাকা ভাঙতি নেই। কি দিনকাল আসলো, ইংলিশে কথা বলে জিন্স প্যান্ট আর শার্ট পরে এখন ভিক্ষা করতে আসে। গার্মেন্টস করেও তো টাকা আয় করা যায়। দেখতে তো মাশা আল্লাহ ভালো। ভিক্ষা করার কি আছে, আজব। ছেলেটি এইবার শুভ্রার কথায় বেশ ক্ষেপে গেল। রাগান্বিত স্বরে বলল, আপনি আমার সিট দখল করে বসে আছেন, এখন আবার আমার সাথে মিসবিহেভ করছেন। আপনার মতো অভদ্র মেয়ের জন্য আজকাল সব মেয়েদের অভদ্র বলা হয়। শুভ্রাও কম যায় না, বসা থেকে উঠে ব্যাগ সিটে রেখে ঝগড়া করা শুরু করে দিল। ভাই রে ভাই, কে তুমি? ভালো মতো কথা বলতে পারেন না, আবার এখন আসছে অভদ্র বলতে। আপনি নিজেই তো মিনমিন গলার মঙ্গল গ্রহের খেদমত করা চাকর প্রাণী। আমাকে আসছে বলতে আমি নাকি অভদ্র? যত্ত সব। আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি কে জানে। আপনি যার মুখ দেখেই ঘুম থেকে উঠেন, আগে আমার সিট আমাকে দিয়ে পড়ে ভাবতে থাকেন। উঠুন বলছি। এই সিট যে আপনার কোনো প্রমাণ আছে? কই, আমি তো সিটের গায়ে আপনার নাম দেখতে পাচ্ছি না। তাহলে এই সিট আপনার কি করে হলো? আমিও তো আপনার নাম খুঁজে পাচ্ছি না, তাহলে আপনি কেন বসেছেন? আজব অসভ্য ছেলে তো আপনি। সিট খালি ছিল তাই এসে বসে পড়েছি। এখানে নাম থাকার কি কারণ? ধ্যাতো, আপনি কি আমাকে এই সিট দিবেন না? একদমই না। ছেলেটি শুভ্রার সাথে কথায় না পেরে দাঁড়িয়েই যেতে লাগল। শুভ্রা আর চোখে ছেলেটি দেখছে আর মিটিমিটি করে হাসছে। আজকের সকালটা তার খারাপ যাওয়া সত্ত্বেও এখন ভালো যাচ্ছে। মনে মনে বিশ্বজয়ের তৃপ্তি, তার শরীর ও মন আনন্দে আত্মহারা হয়ে উঠল। বাস থেকে নেমে কলেজ মাঠের উদ্দেশ্য হাঁটা শুরু করল শুভ্রা। হঠাৎ হাতে থাকা মুঠোফোন বেজে উঠলে চোখ দুটি ছোট ছোট করে স্ক্রিনের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে ফোনটা রিসিভ করে বলল, আপনি এখন যে নাম্বারে ফোন দিয়েছেন সে এখন কলেজে পৌঁছে গিয়েছে। অনুগ্রহপূর্বক যদি কলেজ আসতে চান তাহলে পরের বাসে উঠে পড়ুন। ক্লাস শুরু হতে এখনো 30 মিনিট বাকি, ধন্যবাদ। শুভ্রার ফোন কাটার আগেই তারিন বলে উঠল, এক্সকিউজ মি ম্যাম, আমি প্রায় 1 ঘন্টা আগে কলেজে এসে পড়েছি। আপনার জন্য ওয়েট করতে করতে লাস্ট বাসের আগের বাসে আমি চলে এসেছি। আর কি যেন বলছিলেন, ক্লাস শুরু হতে 30 মিনিট বাকি?
ম্যাম, আপনার কি ফোন খারাপ নাকি মাথা খারাপ? তোর মাথা খারাপ মাত্রই তো 10টা 10 বাজতে শুরু করেছে। ক্লাস তো 10টা 40-এ শুরু হয়। 10টা 10 নয় ম্যাম, 11টা 10 বাজতে চলেছে। তাড়াতাড়ি ক্লাসে চলে আসুন। ম্যাম এখনো আসে নাই। তারিন ফোন কেটে দিল। শুভ্রার মুখ এখন রসগোল্লার মতো হয়ে আছে। গতকাল শুক্রবার ছিল বলে ঘড়ির সময় 1 ঘন্টা কমিয়ে দিয়েছিল সে। এতক্ষণ তার মাথায় এই কথা আসে নাই। বাস্তব জগতে ফিরে আসার পর 1 মিনিটও দেরি না করে দ্রুত পা চালিয়ে ক্লাসের দিকে হাঁটা শুরু করল। অনার্স ভর্তি বর্ষে এই নিয়ে সে 4র্থ বার ক্লাস করছে। কিছুদিন আগেই কলেজের গণ্ডি পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হল। প্রজাপতির রঙিন ডানার মতো তার স্বপ্নগুলোও খুব রঙিন। ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো এখন ধীরে ধীরে বড় হতে চলেছে। পরিবারের ছোট মেয়ে হওয়ায় কোনো আবদার তার অপূরণ থাকেনি। ক্লাসরুমে ঢুকে তারিনের সাথে বসে বাসের ঘটনাগুলো বলতে লাগল। ক্লাসের ফাঁকে কথা বলার মজাই আলাদা। সামনে স্যার বা ম্যাম লেকচার দিচ্ছে আর পিছন বা মাঝে বসে ম্যামের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা, যাকে বলে রোজা রেখে সামনে খাবার রাখা। যদি খাবার খেয়ে ফেলা যায় রোজা হবে না। তেমনি স্যার বা ম্যাম দেখতে পেলে নানান ধরনের কথা ও প্রশ্ন ছুড়ে দিবে। ছেলেটি দেখতে কেমন রে, হ্যান্ডসাম আছে? ভালো করে দেখিনি। ঝগড়া করার সময় কি এইসব দেখা যায় যে ছেলেটি কিউট নাকি বোকা? তারিন দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলল, তোর দ্বারা কিচ্ছু হবে না, এখন চুপচাপ ক্লাস কর, দয়া করে আমার মাথা খাবি না। শুভ্রা তারিনের কথা কর্ণপাত না করে এমন একটি ভাব নিল যেন এতক্ষণ তারিন তার সাথে বাজে বকবক করে তার পোড়ায় বিরক্ত করছিল। রোয়ান ক্যাম্পাসে বসে ছোট চিকন লাঠি দিয়ে বারবার দেওয়ালে বাড়ি দিচ্ছে। রাগে তার সমস্ত শরীর জ্বলছে। রোয়ানের বন্ধু সিফাত ও আবির বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু রোয়ান রাগের চোটে ঠিক মতো কথা বলতে পারছে না। চোখের সাদা অংশ লাল হচ্ছে রাগে। এত বড় সাহস আমার সাথে নাটক করে। মেয়ে মানুষ বলে কিছু করেনি, যদি ছেলে হতো তাহলে মেরে তক্তা বানিয়ে ফেলতাম। বেয়াদব, ফাজিল, অসভ্য, ঝগড়ুটে মেয়ে কোথাকার। মন চাচ্ছে আস্ত চিবিয়ে খেয়ে ফেলি। রোয়ানের কথা শুনে আবির বলে উঠল, আস্তাগফিরুল্লাহ হালা জিমাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। রোয়ান তাড়াতাড়ি তওবা পড়। মানুষ হয়ে অন্য মানুষকে চিবিয়ে খাওয়ার কথা বলছিস? কি সব রাক্ষসের মতো কথাবার্তা। ইয়াচ্ছি। রোয়ান আবিরের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আবির গিয়ে সিফাতের পিছনে লুকালো। রোয়ান চোখ বন্ধ করে বলল, জুতার বাড়ি খেতে না চাইলে ভাগ এইখান থেকে। এমনিতেই এখন মারতে খুব ইচ্ছা করছে। বেশি ফাউল কথা বললে তোদেরকেই উড়াধুরা মারা শুরু করব। সিফাত আবিরের দিকে তাকিয়ে বলল, মার খাবি নাকি? আবির মাথা এদিক ওদিক হেলিয়ে বলল, না। সিফাত রোয়ানের কাঁধে হাত রেখে বলল, চল মাঠে যাই। ঘোরাঘুরি করলে মন ভালো হয়ে যাবে। রোয়ান সিফাতের কথায় রাজি হল। 3 বন্ধু হেঁটে মাঠের দিকে যেতে লাগল। আবির এই দিকে ঘোষণা দিচ্ছে, অফার চলছে, অফার। ফ্রিতে মার খাওয়ার অফার। কেউ যদি ফ্রিতে মার খেতে চান এক্ষুনি চলে আসুন। কোনো অপরাধ ছাড়াই খুব ভালো মার দেওয়া হবে। যোগাযোগ করার ঠিকানা আবির ফ্রেন্ড ফর ফ্রি মায়ের। অফার অফার অফার, খাঁটি শুদ্ধতম অফার। রোয়ান আবিরের কথায় হেসে দিল। আবির নিজের মাথার চুল টেনে বলল, রোয়ানের মতো ছেলেকে হাসানো যে সেই ব্যাপার না। অনেক কষ্ট করতে হয়। তাকে যেহেতু হাসাতে পেরেছি, ইনশাআল্লাহ হাসির কোনো অনুষ্ঠানে সবাইকে হাসাতে আমার 2 মিনিটও লাগবে না। ভাবছি হাসিওয়ালা কোম্পানি বা মিরাক্কেলে চলে যাব। আর আমি শিউর জয়ী হয়েই ফিরব। কথাটা বলে ছোট একটি ইটের টুকরা মাঠ থেকে কুড়িয়ে জোরে ছুঁড়ে মারল। শুভ্রা আর তারিন হেঁটে এই দিকেই আসছিল। ছোট্ট ইটের টুকরাটি শুভ্রার মাথায় এসে পড়ল। আহ!
মাঠ ভর্তি মানুষের সামনে চর নামক বস্তুটি গালে পড়ল। আবিরের এমন চর খাওয়া অভ্যাস আছে, কিন্তু চরটা ভুলবশত আবিরের গালে না পড়ে রোয়ানের গালে পড়েছে। পরিবারের বড় ছেলে হিসেবে চর নামক বস্তুটি তার সাথে কোনোদিন ঘটে নাই। গালে হাত দিয়ে ড্যাবড্যাব করে শুভ্রার দিকে তাকিয়ে আছে রোয়ান। অসভ্য, অভদ্র ছেলে কোথাকার। আমি বাসেই বুঝতে পেরেছি আপনি মানুষটা সুবিধার নয়। বাসে জায়গা পাননি তাই এখন ইট মেরে রিভেঞ্জ নিচ্ছেন, তাই না? আপনার নামে এক্ষুনি আমি প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ করব। শুভ্রা প্রিন্সিপাল স্যারের উদ্দেশ্য যেতে নিলে রোয়ান রাগে খপ করে তার হাতটি ধরে ফেলে। এমনিতেই সে শুভ্রার প্রতি ভীষণ রেগে আছে, আর এখন সবার সামনে তাকে চর মারাতে আরও ভীষণ রেগে গিয়েছে। মেয়ে মানুষ বলে এখন শুভ্রা আর ছাড় পেল না। রোয়ান সবার সামনে শুভ্রার গালে থাপ্পড় বসিয়ে দিল। রোয়ানের 5 আঙ্গুলের ছাপ শুভ্রার ফর্সা গালে বসে গিয়েছে। শুভ্রা গালে হাত দিয়ে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে রইল রোয়ানের মুখের উপর। অন্য কোনো সময় হলে হয়তো কান্না করে সাগর বানিয়ে ফেলত, কিন্তু এখন তার কান্না করতে একদমই ইচ্ছা করছে না। অবাক চোখে তাকিয়ে আছে। শুভ্রা ভেবেছিল রোয়ান শান্ত ও বোকা প্রকৃতির ছেলে, যা বলবে তাই করবে, কিন্তু এখন রোয়ানের মুখের দিকে তাকানোর সাহস সে পাচ্ছে না। তারিন শুভ্রার গালে হাত রেখে রোয়ানকে উদ্দেশ্য করে বলল, আপনি ওকে থাপ্পড় মেরেছেন কেন? নিজে দোষ করে অন্যের গায়ে হাত তুলতে খুব ভালো লাগে, তাই না? এক্ষুনি বিচার দিব প্রিন্সিপাল স্যারকে। নাম কি আপনার? শুভ্রা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তারিন শুভ্রার হয়ে বলল, সাজিয়া আফরিন শুভ্রা। আপনার নাম কে জানতে চেয়েছে? আমি ওই বেয়াদব মেয়ের নাম জানতে চেয়েছি। তারিন কিছু বলতে যাবে তার আগেই শুভ্রা কান্না করতে শুরু করে দিল। আজকের মতো অপমান সে আর কোনোদিন হয় নাই। কাঁদতে কাঁদতে বলল, সাজিয়া আফরিন শুভ্রা আমার নাম। আর শুনুন, আমি মোটেও বেয়াদব মেয়ে না। বেয়াদব ছেলে তো আপনি, কথা নেই বার্তা নেই, ইট ছুঁড়ে মারেন যার তার গায়ে। পুলিশে দিব আপনাকে, বলবো আমাকে মার্ডার করতে আমার কলেজে এসেছে এই ছেলে। তখন বুঝবেন এই শুভ্রা কি হুম। রোয়ান শুভ্রার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, ওয়াও, কি সুইট কথাবার্তা। শোনো, আমাকে পুলিশ বা প্রিন্সিপালের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তুমি চাইলে আমি এক্ষুনি ওদের ডেকে আনতে পারি। আনবো কি? আশেপাশে মানুষগুলো তাকিয়ে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। এই দেখে তারিন শুভ্রার কানে কানে বলল, এই শোন, এখান থেকে চলে যাই। এই ছেলেকে দেখে মনে হচ্ছে পাওয়ারফুল ছেলে। আমরা বাজে বকে কিছু করতে পারবো না। এখন কিছু বললে পরে এতে বিপরীত কিছু হয়ে যাবে। তাছাড়া সবাই দেখছে। এইখানে দাঁড়িয়ে থেকে অপমানিত হওয়ার চেয়ে ক্যান্টিনে বসে খাবার খেয়ে পরের ক্লাস করাটাই ভালো হবে। শুভ্রা তারিনের কথা শুনে রাজি হল। রোয়ানের দিকে ঘৃণা চক্ষু দৃষ্টিতে তাকিয়ে তারিনের হাত ধরে যেতে নিলে পিছন থেকে রোয়ান ডেকে উঠল, মিস শুভ্রা, আমি কি তোমাকে যেতে বলেছি? শুভ্রা দাঁড়িয়ে রইল। রোয়ানের সাথে কথা বলার কোনো শখ বা ইচ্ছা কোনোটাই তার নেই। রোয়ান শুভ্রার মুখ দেখে ভালোভাবেই বুঝতে পারল। বুঝার পরেও মুখে দুষ্টু হাসি নিয়ে আবির আর সিফাতকে বলল, গাইস, ফার্স্ট ইয়ারের কোনো রেগিং হয়েছিল? সিফাত মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভেবে ফোন বের করে। এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে কোনো বড় ধরনের অফিসে কাজ করে। অফিসের কোনো মিটিং কবে, কখন, কোন করে তার হিসাব ফাইলে রাখে। আবার দরকার হলে ফাইল বের করে সব ডিটেলস অফিসের কর্মকর্তাকে বাধ্যতামূলক বলে। ফোন ঘাটাঘাটি করার পর ভ্রুজোড়া কুঁচকে মাথার চুল টেনে বলল, সরি রে, এইবার ফার্স্ট ইয়ারের কোনো রেগিং হয়নি। রোয়ান ঠোঁটের কোনায় দুষ্টু হাসি রেখে দিয়ে তারিনের দিকে প্রশ্ন ছুঁড়ে মারল, কোন ইয়ার তুমি? ফার্স্ট। শুভ্রা তারিনের হাতে চিমটি কেটে দ্রুত গতিতে বলল, আমরা দ্বিতীয় বর্ষে। রোয়ান আগেই বুঝতে পেরেছে শুভ্রা ফার্স্ট ইয়ারে, বিকজ শুভ্রা তাকে চিনে নাই।
নতুনরা অবশ্যই চিনবে না। তবুও জিজ্ঞাসা করল, কোন ডিপার্টমেন্ট? কত নম্বর রুমে ক্লাস করছো? ক্লাসের প্রধানকে? রোল কত? শুভ্রা এইবার খুব বড় মুশকিলে পড়ে গেল। ডিপার্টমেন্টের নাম আর ক্লাসের প্রধানের বলতে পারলেও কত নম্বর ক্লাসে দ্বিতীয় বর্ষের ক্লাস হয় এটা তার অজানা। শুভ্রার চুপ থাকা থেকে রোয়ান মনে মনে আরেকটি কুবুদ্ধি তৈরি করে নিল। এমনিতেই দোষ করেছ, তার উপর মিথ্যা, তোমার শাস্তি তো খুব জটিল হবে মিস শুভ্রা। এই সিফাত, আবির বলতো এদের দুইজনকে কি শাস্তি দেওয়া যায়? আবির বলল, এদের দিয়ে ড্যান্স করালে কেমন হয়? ফ্রিতে বাদর নাচ দেখা যাবে, হাহাহা। রোয়ান ধমকের সুরে বলল, একদিন তোকে মারার জন্য আমার পায়ের দামি জুতোগুলো ছিঁড়তে হবে। সব সময় বাজে কথা মুখে লেগেই থাকে। সিফাত আবিরের মাথায় চড় মেরে বলল, ওর কথা বাদ দে। শোন, দোষ যেহেতু তোর সাথে করেছে তাহলে শাস্তি তুই দে। রোয়ান মনোযোগ সহকারে কিছুক্ষণ ভেবে বলল, তোমাদের দুজনের পা একসাথে বাঁধা হবে। 20 বার না থেমে দুইজন এই ভার্সিটির পুরো মাঠ, ক্যাম্পাস, ক্যান্টিন, এমনকি পুরো বিল্ডিংগুলোতে একবার যাবে আরেকবার আসবে। মনে রাখবে, 20 বার। রোয়ানের কথা শুনে শুভ্রা মাঠে দাঁড়িয়ে পুরো ভার্সিটি চোখ বুলিয়ে নিল। 3 ঘন্টা ধরে হাঁটলেও 10 বার হয় কি না বলা মুশকিল। শুভ্রা করুণ চোখে রোয়ানের দিকে তাকাল। শুভ্রাকে অনেকে বলেছে শুভ্রার চোখে নাকি জাদু আছে। কেউ তার চোখের দৃষ্টির দিকে তাকিয়ে বারণ করতে পারবে না। আজ শুভ্রা পরীক্ষা করার জন্যই রোয়ানের দিকে তাকিয়ে বলল, কিভাবে সম্ভব 20 বার ভার্সিটি ঘুরা? শুভ্রার করুণ দৃষ্টি রোয়ানের পাথরের মন গলাতে সক্ষম হল না। রোয়ান তখন বলল, ওকে 25 বার দিলাম, তাড়াতাড়ি যাও। আবির 3টা রুমাল একত্রে বেঁধে তারিন আর শুভ্রার পা বেঁধে দিল। দুই বান্ধবী একে অন্যের কাঁধে হাত দিয়ে হাঁটা শুরু করল। কেউ কেউ তাদের দুজনের এই দৃশ্য ফোনে বন্দী করছে, কেউ বা হাসছে, আবার কেউ দুঃখ প্রকাশ করছে। তারিন এই অপমান সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়তে লাগল। শুভ্রা নিজেও অনেকটা ভেঙে পড়েছে। সে ভাবছে আজ তার জন্যই তারিনের এই অবস্থা সৃষ্টি হয়েছে। 1 ঘন্টা 25 মিনিট হওয়ার পর রোয়ান লোক পাঠিয়ে শুভ্রা ও তারিনকে জানিয়েছে আর হাঁটতে হবে না। এতক্ষণ হাঁটার পর শরীর তাদের যায় যায় অবস্থা। একবার সিঁড়ি বেয়ে উপরে উঠা, আরেকবার নিচে নামা, তাদের দুইজনের পা অচল হবার উপক্রম। ধপ করে সিঁড়ির উপরে বসে পড়ল তারিন। আবির পাজি ছেলেটা অনেক শক্ত করে তাদের পা বেঁধেছে। তারিনের পা লাল হয়ে আছে। শুভ্রা হাঁটার পথে উষ্টা খেয়ে পা ছিলে ফেলেছে। খুব খারাপ এই ছেলে। মন চাচ্ছে চাইনিজ কুড়াল দিয়ে কেটে টুকরো টুকরো করে গঙ্গা নদীতে ফেলে দেই। বজ্জাতের হাড্ডি। শুভ্রার কথা শুনে তারিন বলল, বোন, তুই এতক্ষণ হাঁটার পর কিভাবে এত কথা বলছিস? তুই মানুষ না রোবট। আমি আজ বাসায় যেতে পারবো না। তুই না চিকন হতে চাচ্ছিস তাহলে তোর জন্য এই হাঁটা খুবই জরুরি। কয়েকদিন এইভাবে হাঁটলে চিকন হয়ে যাবি। হ্যাঁ, আমি প্রতিদিন এইভাবে হাঁটি আর কিছুদিন পর চিকনি চামেলি হয়ে বাতাসে উড়ে বেড়ায়, এটাই তো তুই চাস, তাই না? ধ্যাত, তোর সাথে কথা বললেই কথা বাড়বে। এখন তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমার পক্ষে আর হাঁটা সম্ভব না। যদি পারিস একটা গাড়ি নিয়ে আয়। শুভ্রা তারিনের দিকে তাকিয়ে আদুরে ভঙ্গিতে বলল, আসো বাবু, তোমায় কোলে নিয়ে বাসায় দিয়ে আসি। যত্ত সব ঢং। শুয়ে আছে ঝিনুক। একটি হাত ঝিনুককে জড়িয়ে ধরেছে, অন্য হাতটি ঝিনুকের মাথায় বিলি কেটে দিচ্ছে। হাতটি ধীরে ধীরে ঝিনুকের ঘাড়ের কাছে এসে স্লাইড করছে। ঝিনুকের ঘুম ভেঙে গেল। এত রাতে তার রুমে কে এসেছে ভাবতেই ভয় পাচ্ছেও। কিন্তু ঝিনুক বুঝতে পারছে এই মানুষটিকে। এই স্পর্শ তার অনেক আগে থেকেই চিনা। হঠাৎ ঘাড়ে নখের আঁচড় কাটল লোকটি। ঝিনুক কান্না জড়িত কণ্ঠে লোকটির দিকে তাকিয়েই জোরে চিৎকার দিল।
আহা, আহা। তারিন ও রিয়ার চিৎকার শুনে পাশের রুম থেকে বর্ণ এসে ধমক দিয়ে বলল, এইভাবে চিৎকার দিলি কেন? বাসায় কি ডাকাত পড়েছে? শুভ্রা তখন ঘুম মাখা কণ্ঠ নিয়ে রাগান্বিত স্বরে বলল, ভাইয়া, এই দুইটা মেয়ে হরর মুভি দেখছে, এখন যে ভূতের এন্ট্রি হইছে তাই দুইটা এইভাবে চেঁচাচ্ছে। ওদের চিল্লানো শুনে আমি ঘুম থেকে দাঁড়িয়ে পড়েছি। বর্ণ দেখল তারিন ও রিয়া একজন আরেকজনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। শুভ্রা সোফার উপরে উঠে কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। শুভ্রা, মিথ্যা বলবি না, তুই নিজেও তো ভীতু। ভয় পেয়ে সোফার উপরে উঠে দাঁড়িয়ে আছিস। এতই যেহেতু ভয়, তাহলে দেখিস কেন এইসব হরর মুভি? শুভ্রা তখন বলল, হরর মুভি দেখতে ভালো লাগে। তাছাড়া আম্মু আব্বু বাসায় নেই। তুইও তো বললি আজ বাসায় আসবি না। তাই তো আপু তারিনকে আজ আমাদের বাসায় থাকতে বলেছে। এখন দেখি তারিন আসার পরে তুইও চলে এসেছিস। আব্বু আম্মু বা আমি বাসায় থাকি আর না থাকি, এই জন্য কি হরর মুভি দেখতে হবে? রিয়া বর্ণের কথা শুনে বিরক্ত গলায় বলল, বলছি না ভালো লাগে। এখন যা তুই ঘুমা। কিন্তু রিয়ার কথার মাঝে কিন্তু শব্দটি থাকার কারণে বর্ণ খুব ভালো করেই বুঝতে পারল কেন রিয়া কিন্তু বলেছে। আর বলতে হবে না। ভয় তো এখন একটাও ঘুমাতে পারবি না। এখন আমাকে রাত জাগতে হবে আপনাদের জন্য। শুভ্রা, রিয়া ও তারিন মাথা দিয়ে হ্যাঁ বুঝাল। শুভ্রা রা 3 ভাই বোন। বর্ণ, সে হল শুভ্রা আর রিয়ার আপন বড় ভাই। রিয়া হল শুভ্রার বড় বোন। আদুরিনী শুভ্রা ছোট থাকায় বর্ণ ও রিয়া তাকে খুব ভালোবাসে। শুভ্রার আব্বু আম্মু তারা শুভ্রার দাদু বাড়ি গিয়েছে, সেই সুবাদে তারিনকে নিমন্ত্রণ করল রিয়া। তিনজন মিলে হরর মুভি দেখছে আর চিৎকার করছে। 3 মেয়ের চিৎকারে বেচারা বর্ণ তাদের সামনে টুল বসিয়ে বসে রইল। পরের দিন সকালে বর্ণ নাস্তা এনে শুভ্রা, তারিন ও রিয়াকে দিল। শুভ্রা ও রিয়া নাস্তা করে রেডি হতে চলে গেল। তারিন বসে বসে খাচ্ছে। ওই কম খা, এমনিতেই মোটা হয়ে যাচ্ছিস, কিছুদিন পর তো তোকে পাওয়াই যাবে না। কেউ ফুটবল ভেবে নিয়ে যাবে। তুমি আমার খাবারে নজর দেও কেন ভাইয়া? খাবার মুখে দিয়ে তারিন বর্ণকে প্রশ্ন ছুড়ে দিল। তারিনের মুখে ভাইয়া ডাক শুনে বর্ণের ইচ্ছা করছে তারিনের মুখ চেপে ধরে স্কচ টেপ লাগিয়ে দিতে, কিন্তু সংকোচ থাকার জন্য পারছে না। তবুও হালকা রাগ দেখিয়ে বলল, আরেকবার ভাইয়া ডাকলে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। এখন যা, গিয়ে রেডি হয়ে কলেজ যা। পড়ালেখা না করলে আমার বাচ্চারা শিক্ষিত মা পাবে না। বর্ণের কথা তারিন এক কান দিয়ে শুনছে, অন্য কান দিয়ে বের করছে। ওর মতো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে 3 জন মিলে ঘুরতে বের হল। গতকালের ঘটনার জন্য লজ্জায় শুভ্রা আর তারিন কলেজ যাবে না, তাই রিয়াকে জোর করে নিয়ে গেল ঘুরার জন্য। 3 জনের হাতে হাওয়া মিঠাই ও পপকর্নের প্যাকেট। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে রিয়ার বয়ফ্রেন্ডের জন্য। 1 বছরের রিলেশন, কিন্তু এখন অবধি শুভ্রার সাথে সরাসরি দেখা হয়নি রিয়ার বয়ফ্রেন্ডের। হাওয়া মিঠাই মুখে দিয়ে শুভ্রা রিয়াকে জিজ্ঞাসা করল, দুলাভাই কিন্তু মোটেও সুবিধাজনক নয়। 2 মিনিটের কথা বলে 10 মিনিট লাগিয়ে দিচ্ছে, তবুও আসার কোনো খবর দেখছি না। এই রকম কেয়ারলেস ছেলেকে কিভাবে পছন্দ করলি তুই আপু? শুভ্রার সাথে তাল মিলিয়ে তারিনও বলা শুরু করল, ঠিক ঠিক দুলাভাই, কিন্তু মোটেও ভালো কাজ করছে না। শালিকাদের এইভাবে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করাচ্ছে, এই দুলাভাই চাই না। রিয়া কিছু বলার আগেই একজন ছেলে হাঁফাতে হাঁফাতে এসে বলল, হ্যালো রিয়া, সরি দেরি করে আসার জন্য। ছেলেটির মুখের দিকে শুভ্রা হা হয়ে তাকিয়ে আছে। এই প্রথম কোনো ছেলে দেখে শুভ্রা হা হয়ে তাকিয়ে আছে। ছেলেটি দেখতে শ্যামলা, হাইট এত বেশি না, বাট চোখগুলো বড্ড সুন্দর। ভাষা ভাষা চোখগুলোতে এক অদ্ভুত ক্ষমতা আছে শুভ্রার মনে হয়। কিন্তু তার বোন রিয়ার সাথে ছেলেটিকে একটুও মানায় না। রিয়া যে প্রকৃতির মেয়ে, সে কিভাবে এমন একটি ছেলে পছন্দ করল শুভ্রা বুঝতে পারছে না।
রিয়া শুভ্রার চোখ দেখে আন্দাজ করতে পারল কিছুটা। শুভ্রার ভুল ধারণাগুলো রিয়া ভেঙে দেওয়ার জন্য শুভ্রাকে প্রশ্ন করল, আচ্ছা শুভ্রা বলতো ভালোবাসা কি? একজন মানুষ কিভাবে আরেকজনের প্রতি আকৃষ্ট হয়? ভালোবাসা কি রূপ দেখে হয় নাকি মন দেখে হয়? রিয়ার কথায় শুভ্রা উল্টো জবাব দিয়ে বলল, জীবনে তো প্রেমেই করলাম না, আবার ভালোবাসা কি বুঝব? তবুও মনে যা আসে বল। প্রেম ভালোবাসা নিয়ে তোর চিন্তা ভাবনা কেমন জানা দরকার। রাস্তার ধারে চারজন দাঁড়িয়ে কথা বলছে, তিনজন মেয়ে একজন ছেলে। আশেপাশে মানুষগুলো বারবার আর চোখে দেখছে। চারজন ব্যক্তি সেদিকে নজর না দিয়ে তাদের মতোই কথায় ব্যস্ত। শুভ্রা রিয়ার প্রশ্নের উত্তর যেভাবে দিল তা শুনে রিয়ার বয়ফ্রেন্ড ইকখান হেসে দিল। উত্তরটি ছিল, ভালোবাসা হচ্ছে চায়না কোম্পানির মতো, যা টিকলে অনেকদিন আর না টিকলে 2 দিনও না। ভালোবাসা হচ্ছে প্রতিদিন প্রেমিক প্রেমিকার প্যাচাল পারা। প্রেমিকের উক্তি, ওই ছেলের সাথে কেন কথা বলছো আর বলবে না? কোনো চাচাতো মামাতো ভাইয়ের সাথে কথা বলবা না, আরও কত কিছু। আর প্রেমিকার উক্তি, ওই মেয়ে কেন তোমার পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছে? কখন ঘুম থেকে উঠবে কখন ঘুমাবে, এইসব আজাইরা কথাবার্তা বলা। প্রেম হলো প্রেমিকের অসুখ হলে প্রেমিকার হাম্মি দেওয়াতে অসুখ ভালো হয়ে যাওয়া। প্রেম ভালোবাসা মানে সারারাত আজাইরা কথা বলে সাধের ঘুম জলে ভাসিয়ে দেওয়া। প্রেম ভালোবাসা হলো স্কুল কলেজ ফাঁকি দিয়ে এইখানে ওইখানে ঘুরে ফেরা আর বাসায় হাজারটা মিথ্যা কথা বলা। প্রেম ভালোবাসা হলো জানু বাবু সোনা লোহা তামা ইত্যাদি ইত্যাদি নামে ডাকা। প্রেম ভালোবাসা মানে তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব, তোমাকে ছাড়া অন্য কারো হতে পারবো না, এমনকি আমি নিজেকে অন্য কারো ভাবতে পারবো না। কিন্তু ঠিকই কিছুদিন পর দেখা যায় প্রেমিকা অন্যজনের হয়ে গেছে আর প্রেমিক আবারও নতুন কাউকে খুঁজছে। প্রেম ভালোবাসা হলো আপনজনকে ফাঁকি দিয়ে অন্যজনের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। প্রেম ভালোবাসা হলো বাবা মাকে কষ্ট দেওয়া। আর এখন প্রেম মানে ওমা গো টুরু লাভের মতো হাস্যকর ডায়লগ। এইসব ব্লা ব্লা ব্লা। ইকখান শুভ্রার কথা শুনে বলল, রিয়া তোমার বোনের কথা শুনে এখন আমার মাথা ঘুরছে। সবাই যদি ওর মতো ভাবত তাহলে লাইলি মজনু, শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট এই পৃথিবীতে এত কীর্তিমান হতো না। সবাই প্রেম ভালোবাসা ছাড়াই নাম ডাক হয়ে যেত। ভুল তো কিছু বলি নাই ভাইয়া। আমি প্রেম ভালোবাসা যা মনে করি তাই বলছি। এইটা আমার মনের কথা। রিয়া তখন তারিনের দিকে একই প্রশ্ন ছুড়ে দিল। তারিন তখন কিছুক্ষণ ভেবে উত্তর দিল, প্রেম ভালোবাসা যখন আসে তখন হৃদয়ের স্পন্দন বেড়ে যায়, বুক ধুক ধুক শব্দ করে, নিঃশ্বাস খুব দ্রুত চলাচল করে, একদম বিমানের থেকেও ফাস্ট। তখন ভালোবাসার মানুষের সামনে যেতে লজ্জা করে, পুরো মুখ লাল টমেটোর মতো হয়ে যায়। ধমকা বাতাস আসে আর চুল উড়িয়ে দিতে শুরু করে। পরে দুজন দুজনের চোখের দিকে তাকায় আর হারিয়ে যায় এমন কিছুই পড়েছিলাম গল্পের মধ্যে। আবার স্টার জলসা কিংবা স্টার প্লাসের নাটকগুলোতেও দেখেছিলাম এমনই হয়। হিরো হিরোইন 2000 মাইল দূরে থাকলেও বুঝতে পারে কে কোথায় আছে। ইকখানের কাছে তারিন ও শুভ্রার কথাগুলো বড্ড ভালো লাগলো। মেয়ে দুইটা বড় হলেও স্বভাব চরিত্রে এখন বাচ্চাদের মতোই আছে। ইকখান তখন সবাইকে উদ্দেশ্য করে বলল, চলো আমরা কোথাও বসে কথা বলি। রিয়া, শুভ্রা আর তারিন সায় দিল ইকখানের কথায়। রিয়া তখন ইকখানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, রিয়া তখন ইকখানে দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি। ভালোবাসা মানে দূরে থেকেও কাছে থাকার অনুভব করা। ভালোবাসা মানে কমিটমেন্ট। একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা। কখনো প্রিয় মানুষটির প্রতি অশুভ আচরণ না করা, ক্ষতি না চাওয়া, সুখে দুঃখে সব সময় পাশে থাকা। সুখ দুঃখ ভাগ করে নেয়ার নামই ভালোবাসা। এ ভালোবাসা কালের মতো পরিবর্তন হবে না, সব সময় একই থাকবে।
তবে এ ভালোবাসা শুধু ভালোবাসা দিবসের জন্য নয়, সারা জীবনের জন্য। সুখে দুঃখে সব সময় ভালোবাসা, মায়া দেখানো, কখনো বা আদর দেখানো, আবার কখনো শাসনও করা। ভালোবাসা মনের একটি অনুভূতি। এ অনুভূতিটা কেউ দেখতে পায় না, অনুভব করে বুঝে নিতে হয়। এ ভালোবাসা শুধু মানুষে মানুষে নয়, সব জীব ও জোরের প্রতিও হতে পারে। তবে জীবজোরের প্রতি যে ভালোবাসা সৃষ্টি হয় তা হল মনুষ্যত্ব। কিন্তু একজন মানুষ অন্য মানুষকে ভালোবাসতে হবে, সেই ভালোবাসা থাকতে হবে নিখুঁত। যেখানে থাকবে সম্মানবোধ, কোনো প্রতারণা থাকবে না। আমি মনে করি ভালোবাসা একদিনের জন্য নয়, একদিনে দেখানোর মতো ভালোবাসা বলতে কিছু নেই। প্রতিনিয়ত ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করতে হয়। কিন্তু এখন ভালোবাসা, প্রেম ইত্যাদি নামে অনেকে এর খারাপ প্রভাব পড়ছে। এটা কিন্তু আসলে ভালোবাসা না, এটা হলো চাহিদা যা সমাজকে খারাপ করছে। শুভ্রা হয়তো সেই ভালোবাসার কারণে সে এখন প্রেম ভালোবাসা বিশ্বাস করে না, সে এইটাকে চায় না কোম্পানি নামে বলে। কিন্তু প্রেম ভালোবাসার মাঝেও পার্থক্য আছে। ভালোবাসতে হলে কখনো রূপ দেখে ভালোবাসা ঠিক না। খাঁটি মন ও বিশ্বাসের যোগ্য এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে নেওয়া উচিত। ইখান ডোন্ট মাইন্ড, আমি শুভ্রাকে কিছু বলতে চাই। জানি কি বলবে। আমাকে কেন পছন্দ করেছো? আমার মাঝে এমন কিছু নেই যা একজন মেয়ের ভালোবাসা পেতে পারে। কিন্তু আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। রিয়া, তুমি বলতে পারো। ইখানের কথা শুনে শুভ্রা মাথা নিচু করে ফেলল। রিয়া তখন বলল, আমি যেমন মেয়ে, আমার জন্য সুন্দর, হ্যান্ডসাম, বড়লোক ছেলের অভাব পড়বে না, কিন্তু ভালো একটি মনের খুব অভাব পড়বে। কিছুদিন আগে ফেসবুক জুড়ে ট্রল হলো, দেখলি না স্বামী তার স্ত্রীকে খুন করেছে। মনে আছে প্রথম আমি তোকে শুধু ছেলেটির ছবি দেখিয়েছিলাম, তুই তো দেখার সাথে সাথে ক্রাশ খেয়ে বসেছিলি। যখন বললাম ছেলেটা খুনি তখন কি বলেছিলি মনে আছে তোর? শুভ্রা উত্তর দিল, বলেছিলাম সুন্দর মুখের আড়ালেই শয়তান লুকিয়ে থাকে। কিন্তু এই বলে সব সুন্দর ছেলেরা কি খারাপ? আরে গাধি, সবাই খারাপ হতে যাবে কেন? কালো, ফর্সা, লম্বা, খাটো, চিকন ও মোটা সবার মাঝেই খারাপ ভালো আছে। কিন্তু আজকাল ছেলে মেয়ে ফর্সা বা হ্যান্ডসাম বা কিউট বা হট লুকিং না হলে মুখ ফিরিয়ে নেয়, এটা খুব অন্যায়। চেহারা সৌন্দর্য মহান আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ে অহংকার বা কষ্ট পাওয়ার অধিকার কারো নেই। আল্লাহ তাআলা বুঝে শুনেই সবাইকে তৈরি করেছেন। তার মানে ভালোবাসতে হলে সুন্দর কালো না দেখে ভালো মানুষ অনুযায়ী ভালোবাসতে হবে। এই তো লক্ষ্মী বোন আমার, কি সুন্দর বুঝে গেল। শুভ্রা ইখানের কাছে সরি বলল। ইক্ষিন মজার ছলে সব উড়িয়ে দিল। চারজন মিলে অনেক ঘোরাঘুরি করে বিকালে বাসায় চলে গেল। বর্ণ রাতে রিয়া আর শুভ্রার সাথে বসে আড্ডা দিচ্ছে। আড্ডা করার মূল কারণ তারিন সম্পর্কে কিছু জানতে পারা, তারিনের ব্যাপারে কিছু বলা। শুভ্রা খাটের মাথায় বালিশ লম্বা করে দিয়ে অর্ধেক শুয়ে থাকা অবস্থায় বই পড়ছিল। রিয়া চেয়ারের উপর পা তুলে পড়ছে। বর্ণের কথায় শুভ্রা ও রিয়া পড়া থেকে অমনোযোগী হয়ে বর্ণের কথায় মনোযোগ দিল। শুভ্রা, তারিনের কি রিলেশন আছে? শুভ্রা চেহারায় বিরক্ত ভাব এনে বলল, প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না আমার। তারিনের রিলেশন থাকুক আর না থাকুক তোর কি হুম? ওহ আচ্ছা, তার মানে নেই। এইভাবে রেগে যাচ্ছিস কেন আজব? ফাজিল পোলা, সব সময় একই কথা শুনতে কার ভালো লাগে? আচ্ছা, তোর কি খারাপ লাগে না এক কথা প্রতিদিন রিপিট করা? রিয়ার কথায় ভাবনাহীন ভঙ্গিতে উত্তর দিল বর্ণ। বিরক্ত লাগে কি আর জিজ্ঞাসা করতাম। আচ্ছা তোরা পড়ালেখা কর, আমার কাজ আছে, আমি যাচ্ছি। বর্ণ রুম থেকে বের হওয়ার সাথে সাথে শুভ্রা দৌড়ে দরজা লাগিয়ে দিল। রিয়ার দিকে তাকিয়ে বলা শুরু করল, এই ছেলেকে বিশ্বাস নেই, কখন কিভাবে চলে আসতে পারে জানতেও পারবো না।
যাই বলিস শুভ ভাইয়া কিন্তু তারিনকে খুব লাভ করে। ভাইয়া শেষমেশ এই পেতনিকে পছন্দ করল। পৃথিবীতে মেয়ের খুব অভাব ছিল বুঝলি রে আপু। ফাইজলামি বাদ দিয়ে পড়তে বস। হুহ। রুমের ভেতর একা একা পায়চারি করছে রোয়ান। কিছুক্ষণ আগে বাবার অনেক গালি খেয়ে পেট ভরে গেছে তার। এই একটা মানুষ যাকে রোয়ান বাঘের মতো ভয় পায়। পায়চারি করছে আর হাত কামড় দিচ্ছে। যখন খুব টেনশনে থাকে রোয়ান তখন এই কাজটা করে সে। চিন্তার কারণ রোয়ান তার বাবাকে বলেছিল সে ঘুরতে যাবে টাকা দেওয়ার জন্য কিছু। রোয়ানের বাবা টাকা দিতে নারাজ, সেই জন্য টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আছে তার। হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি এঁটে নিল রোয়ান। পরের দিন বাড়ি থেকে পালিয়ে দৌড়ে রাস্তার মোড়ে যাচ্ছে রোয়ান। ভোর সকালে বাসায় কাউকে কিছু না বলে পালিয়েছে সে। হাতে একটা লাগেজ। রাস্তার ধারে এসেই লাগেজটা রাস্তা রেখে ওর বন্ধু আবিরকে ফোন দিল। আব্বে হালা তাড়াতাড়ি আয়। আমার আব্বা এক্ষুনি চলে আসবে, পরে আর আমার ঘুরতে যাওয়া হবে না। ফোনের ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে আবির বলল, সরি, আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন তা এখন বন্ধ আছে, কিছুক্ষণ পর কল করুন, ধন্যবাদ। আবিরের বাচ্চা, একবার খালি তোরে সামনে পাই তাহলে আমার জুতা তোর গাল, মনে রাখিস শালা, তাড়াতাড়ি আয় বলছি। 10 মিনিটের ভিতর না আসলে তোরে খুন করব বলে দিলাম। খুনের হুমকি পেয়ে ঘুম থেকে উঠে বসে ফোন নাম্বার চেক করল। রোয়ানের ফোন নাম্বারটা দেখে ভয়ে ঢুক গিলে বলল, এই শোন শোন রোয়ান। আবির কিছু বলতে যাবে রোয়ান ফোন কেটে দিল। এত ভোরে মানুষজন রাস্তায় কমই পাওয়া যায়। তাই রোয়ান মেয়েদের স্কার্ফ মাথায় পেঁচিয়ে টং দোকানের সাথে বসার জায়গাগুলোতে বসে রইল। পালিয়ে আসার সময় যখন ব্যাগ গুজাচ্ছিল তখন স্কার্ফটি চোখে পড়ে। এই স্কার্ফ শুভ্রার। বাস থেকে নামার সময় ভুলক্রমে স্কার্ফ ফেলে চলে যায়। দেখেই বোঝা যাচ্ছে স্কার্ফ একদম নতুন, মাত্র কিনে এনেছে। শুভ্রার সেই স্কার্ফ এখন রোয়ান মাথায় দিয়ে বসে আছে। আবিরের বাচ্চা, যদি 10 মিনিটে না আছিস তাহলে আজ জুতা পেটা করব তোকে। রোয়ান ঘড়ির দিকে তাকিয়ে গজগজ করতে করতে নিজের পায়ের দিকে তাকালো। ওহ গড, এইটা কি করলাম আমি? পালানোর জন্য শেষমেশ দুই কালারের জুতা পরে আসলাম। এখন যদি রাস্তায় আমায় কেউ দেখে নির্ঘাত পাগল ভাববে। সব দোষ আমার আব্বার। বলছি ঘুরতে যাব কিন্তু দিবে না, তাই তো পালিয়ে আসছি। এখন যখন বাসা থেকে টাকা ও ছেলে কাউকেই খুঁজে পাবে না তখন দেখব কাকে এত শাসন ও বকা দেয় আব্বু। আবিরের জন্য ওয়েট করছে রোয়ান। 27 মিনিট পর আবিরের গাড়ি এসে হাজির। তাড়াতাড়ি গাড়িতে উঠে আবিরকে বলল ব্যাগ গাড়িতে উঠাতে। আমি কি তোর চাকর নাকি, যখন যা বলবি সব শুনব। দোস্ত দেখ, 2 কালারের জুতো পরে আসছি, প্লিজ ব্যাগ উঠিয়ে গাড়ি স্টার্ট দে। সিফাতের কাছে যাবার আগে শপিং মলে যেতে হবে। জুতো না কিনলে মান সম্মান আর কিছুই থাকবে না। আবির ব্যাগপত্র গাড়িতে তুলে প্রথম শপিং মলে গেল। রোয়ান তার জুতার মাপ আর কি ধরনের জুতো পরে ডিটেলস বলল। আবির জুতো কিনে আনল। সিফাতের বাসা থেকে ড্রপ করে তারা ঘুরতে বের হল। 5 দিন কেটে গেল। তারিন আর শুভ্রা লজ্জায় আর 5 দিন ভার্সিটি যাবে তো দূর, মুখে নাম পর্যন্ত আনে নাই। শুক্রবার রিয়াকে দেখতে আসবে ইক্খানের বাসা থেকে। শুভ্রার বাবা মা ইক্খানের ব্যাপারে সব জেনেই বিয়েতে মতো দিয়েছে। যেখানে তাদের বিয়ের সমস্যা নেই সেখানে তারা অমত পোষণ করল না। সকালের নাস্তার পর থেকেই সাজানো হচ্ছে রিয়াকে। তারিন ও শুভ্রা রিয়াকে সাজিয়ে তারা সাজতেন ব্যস্ত হয়ে পড়ল। বর্ণ একটু পর পর শুভ্রার রুমের বাহিরে দাঁড়িয়ে থেকে আবারও চলে যায়। বর্ণ জানে মেয়েদের সাজতেন সময় লাগে আর এখান 3 জন মেয়ে সাজবে, সময় তো লাগবেই। কিন্তু তারিনকে দেখা না পর্যন্ত তার শান্তি হচ্ছে না। শুভ্রার ভয় দরজায় টোকা দিতেই পারছে না। বর্ণ নিষ্পাপ বাচ্চার মতো ইনোসেন্ট মুখ করে দরজার কাছে ফিসফিস করে দরজাকে বলল, আলিবাবা 40 চোরের সেই পাহাড়ি ঝর্ণার মায়া, দরজা হয়ে যা প্লিজ।
আমার হবু বউকে দেখার জন্য তর সইছে না। প্লিজ খুলে যা দরজা। যতই যা বলুক দরজা কি নিজে নিজে খুলতে পারে নাকি? পারে না। তাই মন খারাপ করেই বর্ণ চলে গেল। এদিকে পাত্রপক্ষের সবাই এসেছে। সবাই বলতে স্বয়ং পাত্র আর তার বাবা মা, পাত্রের ভাই ও তার বন্ধুদের জন্য ওয়েট করছে সবাই। আজই বিয়ের সব কিছু ঠিক করে ফেলবে। ইক্খানের বাবা হাত ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হচ্ছে, কিন্তু মুখে হাসি ভাব রেখে দিয়ে বিয়ানের সাথে ঠাট্টা করছেন। ছোট ছেলে তার অভদ্র তিনি খুব ভালোভাবেই জানেন। তিনি ইচ্ছুক ছিলেন না তার বদ ছেলে আসুক, কিন্তু বড় ছেলের আবদারের জন্য না করতে পারলেন না। সোফার এক কোণে শুভ্রা ও তারিন গালে হাত দিয়ে বসে আছে। তারিনের উল্টো পাশে বর্ণ বসে আছে। তারিনকে আজ মারাত্মক সুন্দর লাগছে। চোখ এড়ানো দায় হয়ে যাচ্ছে তার। তারিন শুভ্রার দিকে তাকিয়ে বলল, তোর ভাই দেখ কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। ভাইয়ার চোখ টেরা কখন কোন দিকে তাকায় বোঝা যায় না। এমা কবে থেকে এমন হলো? তোকে যেদিন থেকে দেখেছে। শোন, ভাইয়া তোকে পছন্দ করে। ভাইয়া যদি প্রপোজ করে সহজে রাজি হবি না। অনেক ঘুরিয়ে পড়ে রাজি হবে। আর একটা কথা, ভাইয়া তোকে যে গিফট দিবে অর্ধেক আমার ওকে। শুভ্রার কথা শুনে তারিনের খুব হাসি পেল। নিজের ভাইয়ের জন্য সবাই কত কষ্ট করে যেন তাড়াতাড়ি সেটেলড হয়ে যায়, কিন্তু শুভ্রা একদম ভিন্ন। সে চায় তার ভাই দেবদাস হয়ে তারপর প্রেমিক হোক। বুঝলাম। এখন বল আর কতক্ষণ বসে থাকব? জানি না রে। আপুর দেবর আসবে পরে নাকি বিয়ের কথা হবে। আজব লোক, আজ যে তার ভাইয়ের বিয়ের কথা হবে তার আগে আসা উচিত ছিল না। লেট লতিফ ছেলে একটা। কলিং বেল বেজে উঠল। বর্ণ দরজা খুলে তিনজন ছেলেকে বাসার ভেতরে নিয়ে আসল। শুভ্রা ও তারিন ছেলেগুলোকে দেখে চোখ চড়ক গাছ হয়ে গেল। কেননা তিনজন ছেলে আর কেউ না, রোয়ান, সিফাত আর আবির। শুভ্রা উঠে দাঁড়িয়ে পড়ল। রোয়ান শুভ্রাকে দেখে অবাক হয়ে গেল। রোয়ানকে দেখে শুভ্রার চোখ দুটি ভিজে উঠল, কিন্তু মুখে প্রকাশ না করে তারিনকে নিয়ে নিজের রুমে চলে গেল। বিয়ের কথাবার্তা সব ঠিকঠাক করা হল। 20 দিন পর বিয়ে। রিয়া ও ইক্খান খুব খুশি। রোয়ান সে তো রিয়ার সাথে আড্ডায় মেতে উঠল। রোয়ানের খুব পছন্দ হয়েছে রিয়াকে। রিয়ার কাছ থেকেই জানতে পারল শুভ্রা তার ছোট বোন। বর্ণ তারিনকে নিয়ে তার রুমে চলে গেল কিছু কথা নাকি বলবে। তারিন যাবার আগে শুভ্রাকে চোখ টিপ দিয়ে গেল। শুভ্রা চোখ টিপ দিয়ে মুখে দুষ্টুমির হাসি দিল। নিজের রুমে একা বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছে সে। ড্রয়িং রুমে যেতে একদম ইচ্ছা করছে না তার। রোয়ান ও তার বন্ধুদের সামনে পড়তে ইচ্ছা করছে না তার। সবার সামনে অপমানিত হওয়ার পর অন্য কেউ হলে হয়তো আর ভার্সিটি যেত না, কিন্তু শুভ্রা মনকে সান্ত্বনা দিয়ে ভার্সিটি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একা একা বোরিং ফিল লাগায় বাসার ছাদে চলে গেল। অস্বস্তি বোধ হলে প্রকৃতির সাথে সময় কাটালে শুভ্রার অস্বস্তি বোধ চলে যায়। প্রকৃতির সাথে কথা বলে এক ধরনের ভালো লাগা কাজ করে তার। পায়ে নুপুরের ছন্দ মিলিয়ে শব্দ রোয়ানের কানের কাছে আসতেই ফোন উপর থেকে নিচে নামিয়ে পিছনে ঘুরে শুভ্রাকে দেখে তাকিয়ে রইল। শুভ্রা ভাবেনি রোয়ান এইখানে আছে। যার জন্য সে সবার সাথে আড্ডা দিতে পারছে না, যার সামনে থেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়ছে, শেষমেশ কিনা তার সামনে আসতে হল। শুভ্রা রোয়ানকে দেখে চলে যেতে নিলে রোয়ান পিছন থেকে ডাক দিল, মিস শুভ্রা। পিছন থেকেই বলল, কিছু বলবেন কি? সরি মিস বিয়াইন, সেদিন একটু বেশিই করে ফেলছি আপনার সাথে। ভাবির কাছ থেকে শুনলাম বেশ কিছুদিন ধরে নাকি ভার্সিটিতে যাচ্ছেন না। আমার ইচ্ছা ভার্সিটি যাব কিনা আপনাকে কেন বলবো। তাও ঠিক, বাট আমার জন্য যদি না যান তাহলে দায় ভার তো আমারই, তাই না? শুভ্রা শ্বাস ফেলে বলল, এইখানে কি করছেন আপনি?
ফোনে নেট পাচ্ছিলাম না, তাই ছাদে এসেছি। আপনাদের এইখানে রবি সিমের নেটওয়ার্ক নাই বললেই চলে। আমাদের এইখানে গ্রামীণ সিম ভালো চলে। তাছাড়া আপুকে বললেই তো আপু ইন্টারনেটের কোড বলে দিত। তুমি কি এখনো রেগে আছো আমার প্রতি? রেগে থাকলে আর কি হবে? এখন তো আপনি আপুর দেবর হতে চলেছেন। রেগে থাকলে আত্মীয়তা তেমন ভালো থাকে না। তোমাকে যেমন বাচ্চা স্বভাবের ভেবে এসেছি, তুমি কিন্তু তেমন না। মন থেকে বড় মানুষের মতো কথা বলো। আমি আসছি। শুভ্রা যেতে নিলে তার পায়ের নূপুরের শব্দ আবারও বেজে উঠল। রোয়ান তখন গেয়ে উঠল, টাপুর টুপুর বৃষ্টি নূপুর জলছবিরই গায়ে। তুই যে আমার একলা আকাশ। মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। রংবেরঙের বেলোয়ারি সাতরঙা রংমুখ। তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ। শুভ্রা পিছন ফিরে বলল, দয়া করে এই গলা নিয়ে গান গাইবেন না, তাহলে মানুষ আপনাকে মারতে আসবে। গলা কি খুব খারাপ? বাজে গলা। আচ্ছা, তুমি কি খুব বিরক্ত হচ্ছ আমার কথায়? শুভ্রা সত্যি সত্যিই খুব বিরক্ত হচ্ছে। কিন্তু নতুন আত্মীয়র সামনে কথাটা বলা ঠিক হবে না। কিছুদিন পর তার বোন ওদের বাড়িতে যাবে, তখন যদি প্রতিশোধ নেয় তাহলে খারাপ হবে। সেই ভেবে বলল, বিরক্ত হচ্ছি না, বাট আপনাদের তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। তাই ড্রয়িং রুমে যদি কোনো কাজ থাকে তাহলে তো সেই কাজ করতে হবে। তাই চলে যাচ্ছি। আমাদের তাড়িয়ে দেওয়ার জন্য তো দেখছি উঠে পড়ে লেগেছ। মোটেও না। থাক, মিথ্যা বলতে হবে না। চিন্তা করবে না, আমাদের বাসায় গেলে 1 মাস রেখে দিব। বাসা থেকে বের করে দিব না। আসছি আমি। শুভ্রা দ্রুত পা চালিয়ে সিঁড়ির কাছে যেতে নিলেই সিফাত আর আবিরকে দেখতে পায়। সিফাত মুখে হাসি ভাব নিয়ে বলল, রোয়ান কি উপরে নাকি? আবির কথা কেড়ে নিয়ে বলল, রোয়ান কবে মারা গেছে তুই যে উপরে বলছিস? শুভ্রার সামনেই সিফাত আবিরকে পা দিয়ে লাথি মেরে বলল, উপরে মানে ছাদে নাকি জিজ্ঞাসা করছি, সব সময় উল্টা পাল্টা কথা। আবির শুভ্রার দিকে তাকিয়ে বলল, বেআইন শাস্তি কিন্তু এখন থেকে আবারও শুরু হতে চলেছে। আগে তো ভয় পেয়ে কম শাস্তি দিয়েছি, কিন্তু এখন বেশি শাস্তি দিব বেআইন হিসেবে। আবিরের কথা তারিন ফোরন কেটে বলল, এখন আমরাও জেনে গেছি বেআইদের শাস্তি কিভাবে দিতে হয়। গতবার তো সিনিয়র ভাইয়া হিসেবে চুপ থেকে ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকব না। শুভ্রা তারিনের হাতে হাত রেখে সিফাত ও আবিরের দিকে তাকিয়ে বলল, সাবধানে থাকবেন, কেমন কখন কি হয়ে যায় বোঝা মুশকিল। হিহিহিহি। দুইজন হাসতে হাসতে চলে যায়। আবির ও সিফাত ছাদে গিয়ে রোয়ানকে ডেকে আনল। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল পাত্রপক্ষরা। রাতে খাবার টেবিলে শুভ্রা, রিয়াদ, তারিন ও শুভ্রার বাবা মা বসে খাবার খাচ্ছে। বর্ণের মাথা ব্যথার কারণে সে ওষুধ খেয়ে শুয়ে আছে। শুভ্রা তখন একটু দুষ্টুমি করার জন্য বলল, আম্মু আপুকে আর খাবার দিও না। দেখছো না আপু কত মোটা হয়ে যাচ্ছে। বিয়ের পর তো আরো মোটা হয়ে যাবে, তখন সবাই আপুকে দেখলে হাসাহাসি করবে। তাছাড়া দুলাভাই আর আপু তখন একসাথে কোথাও ঘুরতে বের হলে সবাই বলবে আপু দুলাভাইয়ের বড় বোন। তখন কি আপুর ভালো লাগবে? শুভ্রার বাবা ছোট মেয়ের কথায় বেশ মজা পাচ্ছে। কিন্তু শুভ্রার মা ভয়ে চুপসে গেলেন। তিনি সাজসজ্জা, রূপচর্চা নিয়ে বেশ সেনসিটিভ। ভয়ানক দৃষ্টিতে বড় মেয়ে রিয়ার দিকে তাকিয়ে শুভ্রার দিকে তাকালেন। ভীত গলায় বললেন, এখন কি করব শুভ্রা? রিয়া মায়ের মুখের দিকে তাকিয়ে চিন্তা ও ভয়ার্ত দৃষ্টিতে তাকালো শুভ্রার দিকে। শুভ্রা মেয়েটা মোটেও সুবিধাজনক নয়, খুব ভালোভাবে জানে সে।
শুভ্রার কাছে বেশ ভালো লাগছে রিয়ার মুখখানা, কিন্তু মুখে হাসি না রেখে গভীর গলায় বলল, আম্মু আপুকে আজ তিতা করলার জুস খাওয়াও, সাথে নিম পাতার রস, দেখবে মোটা শরীর অর্থাৎ চর্বি বাপ বাপ করে পালাবে। তারিন শুভ্রার কথা শুনে মুচকি হাসছে। শুভ্রার নজরে তারিনের হাসি চলে আসায় শুভ্রা আরেকটু মায়ের দিকে দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, ছি ছি, নিজের প্রতিই লজ্জা করছে। আমাদের বাসায় নাদুস নুদুস একটা মেয়ে এসেছে, কিন্তু যখন বের হবে চিকনি চামেলি হয়। ছি, লজ্জায় রাস্তায় মুখ দেখাতে পারবো না। আম্মু, তুমি আমার বান্ধবীকে এইভাবে কষ্ট দিচ্ছ? ছি। শুভ্রার মা তারিনের দিকে তাকালো। তারিন হাত থেকে খাবার প্লেটে রেখে শুভ্রার দিকে তাকিয়ে আছে, যেন সে তার সামনে কোনো ভূত দেখছে। শুভ্রা, কি বলছিস এই সব? আমি তো তোদের বাসায় এসে আরো মোটা হয়ে যাচ্ছি। বাসা থেকে যে জামা কাপড় পরে এসেছি সকালে, সেগুলো তো গায়ে হচ্ছেই না এখন। তারিনের দিকে না তাকিয়ে খাবার মুখে নিয়েই বলল শুভ্রা, ধন্যবাদ দোস্ত। জানি তুই খুব ভালো, তাই আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে চাচ্ছিস না। কিন্তু আমি প্রতিবাদী মহিলা, আমার কাছে অন্যায় তো অন্যায়। রিয়া কিছু বলতে যাবে তার আগেই শুভ্রার আম্মু সবাইকে থামিয়ে শুভ্রার কথা অনুযায়ী বাসায় করলা থাকায় তা জুস বানিয়ে রিয়ার মুখে ঢেলে দিল। নিম পাতা আপাতত নেই, বাট সকালে তিনি ঠিকই জোগাড় করে রাখবেন। তারিনের খাবারে বেশি বেশি খাবার দিচ্ছেন। তারিন খেতে পারছে না, কিন্তু শুভ্রার মা দিয়েই যাচ্ছেন। রাতের খাবার পর রিয়া মুখ চেপে ধরে শুভ্রাকে বকছে। পুরো মুখ তার তিতা হয়ে আছে, এমনকি বমিও পাচ্ছে তার। শুভ্রার দিকে তাকিয়ে বলল, শুভ্রার বাচ্চা, এমন কেন করলি আমার সাথে? তোর কোন জন্মের শত্রু ছিলাম আমি, বজ্জাত মেয়ে? কেন আমায় করলার জুস খাওয়ালি বল, ফাজিল মায়া? এখন আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিব ওয়াক। শুভ্রা রিয়ার কাঁধে হাত রাখল, বড় বড় চোখ করে বলল, বিয়ের আগেই বমি ভাবা যায় এইসব? ছি আপু, মান সম্মান আর রাখলি না। শুভ্রাকে ধরে মারতে ইচ্ছা করছে রিয়ার, কিন্তু পারছে না। এখন রিয়ার মাথা ঘুরোচ্ছে। নিজের মাকে এখন তার জেলে দিতে ইচ্ছা করছে। কেউ নিজের মেয়ের সাথে এমন করে? করলার জুস, তাও আবার চিনি ছাড়া। ছি, কি বাজে খেতে। রিয়া তখন তারিনকে উদ্দেশ্য করে বলল, ওই কেউ আমাকে ধর, আমি এক্ষুনি পড়ে যাব। তারিন দ্রুত গতিতে রিয়াকে ধরে। শুভ্রা খাটের উপর পা দুলিয়ে বসে, আর তারিন ও রিয়ার কাজকর্ম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তারিন রিয়াকে ধরে খাটে বসিয়ে নিজেও ধপ করে বসে পড়ল। গলায় হাত বুলিয়ে জোরে জোরে ঢেকুর তুলছে। আমার তো কথা বলতেই এখন কষ্ট হচ্ছে। আন্টি আজ যা খাবার খাইয়েছে, আমি তো মনে হয় না মরে বেঁচে আছি। ভাবছিলাম তোদের বাড়ির একমাত্র বউ হব, কিন্তু আজকের পর থেকে বউ হওয়ার ইচ্ছাটা সারা জীবনের জন্য মিটে গেছে। তোর ভাইকে দেবদাস বানিয়েই ছাড়বে দেখিস। রিয়া তখন রাগী গলায় বলল, সব দোষ এই শুভ্রার। এখন এই ফাজিল মেয়ের জন্য আমার ইনোসেন্স মার্কা ভাইয়াটাকে কেন কষ্ট দিবি? কিছু বলতে বা মারতে হলে এই বজ্জাত মেয়েটাকে বল বা মার। তারিন চিত হয়ে শুয়ে গায়ে কম্বল দিয়ে নিরুপায় সুরে বলল, আমি এখন কিচ্ছু পারুম না রে বইন, অ্যাজা 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 অ্যাজা। কথা বলতেও এখন কষ্ট হচ্ছে, হাত পা চলবে তো দূর। আজ লাইটটা অন থাকুক, কোজ পেটে সমস্যা হতে পারে। বদহজম হয়ে গেছে। রিয়া তখন চেঁচিয়ে উঠল, ওই তারিন, তুই আজ ভাইয়ার রুমে গিয়ে ঘুমা। এমনিতেই বমি বমি ভাব লাগছে, এখন আবার যদি তুই বায়ু টায়ু বের করিস, বমি করে সব ভাসিয়ে ফেলব। ভাইয়া তোকে ভালোবাসে, তার মানে তোর বায়ুও ভালোবাসে, যা বইন তুই। তারিন কিছু না বলে পুরো শরীর ঢেকে শুয়ে পড়ল। শুভ্রা এখন নিজের প্রতি লাগছে। তার আজকের দুষ্টুমি বেশি করে ফেলেছে।
মানুষের শরীর নিয়ে দুষ্টুমি করা একদম ঠিক না। এখন সারা রাত তারিন ও রিয়ার ঘুম হবে না ভালো করে। এইসব ভাবতেই তার কান্না পাচ্ছে। পরের দিন সকালে ইক্খান বেঘোরে ঘুমাচ্ছে। রোয়ান ইক্খানের কাছে এসে কানে ফিসফিস করে বলল, ভাইয়া এখনো বিয়ে করিসনি, কিন্তু যেভাবে ঘুমাচ্ছিস মনে হচ্ছে সারারাত বউয়ের সাথে প্রেম আলাপ করে বড্ড ক্লান্ত হয়ে গেছিস। ইক্খান ঘুমের ঘোরে রোয়ানকে জড়িয়ে ধরে বলল, রিয়া বেবি কোথায় ছিলে তুমি? জানো কতগুলো ফোন দিয়েছি কিন্তু তোমার দেখা তো পাচ্ছিই না। আব্বে হালা, ওহ সরি আব্বে ভাইয়া, আমি ভাবি না তোর অনলি ওয়ান ছোট ভাই ছি, আমার সাথে কি করছিস তুই? বেসুরা গলায় গান ধরল ইক্খান। তোমার দেখা নাই গো বউ, তোমার দেখা নাই। একা একা রাত জেগে আমি তোমাকে খুঁজি বউ, কিন্তু তোমার দেখা নাই গো বউ, তোমার দেখা নাই। রোয়ান অনেক চেষ্টা করার পরেও যখন নিজেকে ছাড়াতে পারছে না তখন হাতের কাছে টি টেবিল দেখে সেইখান থেকে পানির জগ এনে ইক্খানের মাথায় ঢেলে দিল। ইক্খান তড়িঘড়ি করে উঠে মাথা ঝাড়তে লাগল। ওই কি করেছিস এইসব? আমার বিছানা বালিশ এমনকি শরীর ভিজিয়ে ফেলেছিস। অসভ্য ছেলে কোথাকার। এক্ষুনি বাবাকে বলে তোকে বাড়ি ছাড়া করছি। ওয়েট ভাইয়া, তাড়াতাড়ি বল, তুই তো জানিস এই বাড়িতে আমার একদমই ভালো লাগে না, শুধুমাত্র তোর জন্য এই বাড়িতে পড়ে আছি। এখন তুই যদি বিদায় করে দিস তাহলে তো আর এই বাড়িতে থাকার কোনো ইচ্ছাই এই রোয়ানের নেই। ওকে বাঁচলাম বাবা। ইক্খান বিছানা থেকে উঠে রোয়ানের পিঠে চড় মেরে বলল, তুই কোনোদিন ঠিক হবি না। আমি রোয়ান বসো, সে অতীতে যেমন বর্তমানে তেমন আর ভবিষ্যতে তেমনই থাকবে। ওকে। ইক্খান তোয়ালে নিয়ে চলে গেল। রোয়ান তার রুমে গিয়ে সিফাতকে ফোন দিল। হেই ব্রো, কই তোরা? সিফাত মুখে ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, আমাদের বিয়াইনের জন্য ধামাকা রেডি করছি। যেমন ভাবে বলেছিস তেমন ভাবেই হচ্ছে সব। ওয়াও গ্রেট। এখন শুধু বিয়ান সাহেবার কলেজে পা রাখা অবধি ওয়েট করতে হবে। হাহাহা। রোয়ানের হাসিতে ফোনের ওপাশ থেকে সিফাত ও আবির হাসা শুরু করল। আবির শীষ বাজিয়ে বলল, এই যে বিয়াইন সাব, ভাব নিয়েন না। তিনটা বিয়াই যেন দেখাও দেখেন না। হাহাহা। তারিন ও শুভ্রা ভার্সিটির উদ্দেশ্য বের হল। ভার্সিটিতে আসা মাত্রই আবির ও সিফাত দৌড়ে এসে তাদের সামনে দাঁড়াল। শুভ্রা নাক মুখ কুঁচকে চোখ জোড়া সন্দেহজনক দৃষ্টিতে তাদের দুইজনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, সামনে আসলেন কেন? আবির তখন বলল, আরে বিয়ান সাব, এখন কি দেখলেন সামনে আসার? এখন থেকে তো আমরা আপনার সামনেই থাকব প্রতিদিন। হাজার হোক বড় ভাইয়ের শালি বলে কথা। ক্লাসের দেরি হয়ে যাবে, পরে কথা বলবো। শুভ্রা ও তারিন যেতে নিলেই বাইক চালিয়ে তাদের সামনে আগমন ঘটে রোয়ানের। রোয়ান এসেই শুভ্রার সামনে দাঁড়িয়ে বলল, সব সময় তো ক্লাস করতেই পারবে মিস শুভ্রা। আজ চলো কোথাও ঘুরে আসি। আমি কোথাও যাব না সিনিয়র ভাইয়া অ্যান্ড বিআই সাহেব। তোমার জন্য সারপ্রাইজ গিফট রেখেছি শুভ্রা, প্লিজ চলো। শুভ্রা তারিনের দিকে তাকিয়ে চোখে ইশারা করে বলল, ওকে চলুন বিআই সাহেব। রোয়ানের বাইকে তারিন ও শুভ্রা উঠেছে। সিফাতের বাইকে আবির। হাসি খুশি ভাবেই রোয়ান একটা বাসায় নিয়ে গেল। শুভ্রা ও তারিন ভয় পাওয়া সত্ত্বেও রোয়ান সিফাত ও আবিরের সাথে সেই বাড়িতে প্রবেশ করে। রুমের দরজার কাছে আসতেই রোয়ান পকেটে হাত দিয়ে বলল, লেডিস ফার্স্ট, তাই তোমরা দুইজন দরজা খুলে ভিতরে যাও। তারিন ভয়ে ভয়ে ঢুক গিলে শুভ্রার দিকে তাকিয়ে রইল। শুভ্রা তারিনকে আশ্বাস দিয়ে বলল, বিআই সাহেব এমন কিছু করবে না যার জন্য আমাদের কষ্ট করতে হবে, তাই না বিআই সাহেব? অফকোর্স বিআইন। শুভ্রা ও তারিন দরজা খুলে ভিতরে পা রাখতেই বিভিন্ন রং মিলিয়ে দরজা ও উপরে দড়ি দিয়ে বাঁধা একটা পাত্রতে রং মিশানো পানি তারিন ও শুভ্রার পুরো শরীরে পড়ে গেল। শুভ্রা ও তারিনের এই অবস্থা দেখে সিফাত, রোয়ান ও আবির হাসাহাসি শুরু করে দিল।
শুভ্রা ও তারিন রাগে গজগজ করতে করতে বলল, এইটা কি করলেন আপনারা? রোয়ান তখন শুভ্রার চুলগুলো আলতো হাতে উপরে তুলে বলল, রং খেলা হলো। অনেক দিনের ইচ্ছা ছিল বিয়ানদের সাথে রং খেলার, আজ ইচ্ছা পূরণ হলো। আবির তখন ফোন বের করে বলল, প্লিজ এই দিকে তাকাও, পিক তুলি। আজ প্রচুর রিয়েক্ট হবে রে আমার আইডিতে। শুভ্রা ওদের তিনজনের দিকে তাকিয়ে রোয়ানের হাত থেকে তার ব্যাগ কেড়ে নিল। দরজা খোলার সময় রোয়ান শুভ্রা ও তারিনের ব্যাগ নিয়েছিল। শুভ্রা ব্যাগ থেকে টিফিন বক্স বের করল। সিফাত রোয়ানের কাঁধে হাত রেখে বলল, বাহ বিয়াইন, দেখছি আমাদের জন্য ট্রিট নিয়ে এসেছে। ওই চল খাওয়া যাক। সিফাত শুভ্রার হাত থেকে টিফিন বক্স কেড়ে নিয়ে বিছানায় বসল। আবির ও রোয়ান সিফাতের পাশে বসল। বক্স খোলার সাথে সাথে তেলাপোকা অনেকগুলো তাদের শরীরে উড়ে এসে বসল। শুভ্রা ও তারিন কোমরে হাত রেখে হাসতে লাগল। তারিন চিল্লিয়ে বলল, আজ সকালে শুভ্রা বেবি প্ল্যান করেছিল আপনাদের জন্য এই রকম একটি গিফট নিয়ে আসবে। আপনারা যখন বলেছিলেন আপনাদের সাথে এইখানে আসার জন্য তখন আমরা রাজি হয়ে গিয়েছিলাম এই জন্যই, কিন্তু জানতাম না আপনাদের এমন বদমতলব আছে। শুভ্রা তারিনকে ফ্লাই কিস দিয়ে রোয়ানের দিকে তাকিয়ে বলল, পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয় বিআই সাহেবরা। এখন বুঝেন মেয়েরা দুর্বল নয়। রোয়ান তখন শরীর ঝেড়ে শুভ্রাকে বলল, ওই দেখো নিজের পায়ের দিকে। শুভ্রা পায়ের দিকে তাকাতেই চেঁচিয়ে উঠল, কেননা তার পা দিয়ে তেলাপোকা উপরে উঠছে। কুত্তা, বিলাই, ইন্দুর, রাম ছাগল, অ্যানাকোন্ডা সাপের লেজ, কুমিরের দাঁত, হাবলা মাছ, হাতির লেজ, তোরা কিনা শেষমেশ আমার সাথে বেইমানি করলি। তোদের এনেছি ওদের ভয় দেখানোর জন্য, আর তোরা কিনা এই নাদান ইনোসেন্ট মেয়েটার সাথে এমন করলি। ভয় দেখাইলি দেখিস তোদের উপর খোদার গজব পড়বে। টাটকা টাটকা ইন্দুর পড়বে, অসভ্য তেলাপোকা। এই অসভ্য ছেলেদের গায়ে পড়ে এখন অসভ্য হয়ে গেছিস। শুভ্রার কথা শুনে রোয়ান হেসে দিল। শুভ্রার কাছে গিয়ে বলল, আরও কি এমন করবে মিস শুভ্রা? অবশ্যই এমন করব। আপনি আমার সাথে এমন করলে আমি কেন করব না? হুম, ওকে, তোমার যা ইচ্ছা করো। বাই দা ওয়ে, তোমরা এখন কিভাবে বাড়িতে যাবে? শুভ্রা ও তারিন নিজেদের দিকে একবার তাকিয়ে লজ্জা পেয়ে গেল। চোখ নিচু করে ফ্লোরে তাকিয়ে রইল। সিফাত ফোনে এক্ষুনি ওদের দুইজনের জন্য ড্রেস অর্ডার কর, ওদের বাসায় যেতে হবে। সিফাত ফোনে ওদের জন্য পোশাক অর্ডার করে আবিরকে নিয়ে খাবার আনতে চলে গেল। রোয়ান রুমের বাহিরে দাঁড়িয়ে রইল। তারিন শুভ্রার কাছে বলল, ওদের যেমন খারাপ ভাবছিলাম তেমন খারাপ না ওরা। চুপ। ওরা আমাদের এমন করেছে, এখন ওরাই ড্রেস কিনে আনছে। এইখানে ভালোর কি আছে? তারিন কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে বর্ণ ভাইয়া নাম দেখে শুভ্রাকে বলল, তোর দেবদাস ভাইয়া ফোন দিয়েছে। ফোন কি রিসিভ করব? হ্যাঁ ফোন রিসিভ কর, বাট বলবি না আমরা কোথায় ওকে। হুম। বাবা মায়ের একমাত্র ছেলেকে বিয়ে করা যে এতটা ঝামেলা জানা ছিল না সাদিয়ার। ফরহাদকে বিয়ে করে এখন জানতে ও বুঝতে পারছে খুব ভালোভাবেই। শাশুড়ি মায়ের জন্য জোর গলায় কিছু বলতেও পারে না সে। আজ 3 দিন ধরে ক্রিম শেষ হয়ে গেছে, কিন্তু ফরহাদকে বললে তার মনে থাকে না। রাগে পুরো শরীর জ্বলে যাচ্ছে। তার মনে হচ্ছে মাথায় ডিম ভাজি করলে নির্ঘাত ভাজি হয়ে যাবে। সমস্ত রাগ নিজের কাছে বরণ পোষণ করে তারিনকে বলছে তার বর ও শাশুড়ি মায়ের কথা। আপু তুই এখন তোর এইসব কথা বন্ধ করতো, এমনিতেই অনেক ভিজে থাকার কারণে ঠান্ডা লাগছে। সাদিয়া ও তারিন দুই বোন। সাদিয়ার বিয়ে হয়েছে 8 মাস হল। যখনই বাড়িতে আসে তার স্বামী ও শাশুড়ির নামে বদনাম করে। এই তো কিছুদিন আগে কান্না করে বলেছে তার শাশুড়ি তাকে বলেছিল, জানো সাদিয়া, আমার বাবুটা ছোটবেলায় পাঙ্গাস মাছ খুব পছন্দ করত।
এমনকি বিয়ের আগেও তার পাঙ্গাস মাছের ভাজি চাই চাই। কিন্তু বিয়ের পর আমার বাবুটা পাঙ্গাস মাছ খেতে দিলে দূরে সরিয়ে রাখে, কি যে কষ্ট হয় আমার। তুমি কি এমন করেছো আমার বাবুটার সাথে যার জন্য ও এখন পাঙ্গাস মাছ খায় না? শাশুড়ি মার আদুরে ভঙ্গিতে উনার ছেলের পাঙ্গাস মাছ নিয়ে বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে। মাঝে মাঝে উদাহরণস্বরূপ কিছু বলছে। সাদিয়া শুধু কথায় কথায় হুম হুম করছে। কেননা সে পাঙ্গাস মাছের গন্ধ সহ্য করতে পারে না। ফরহাদ পাঙ্গাস মাছ খেলেই সে ফরহাদের সাথে কথা বলে না। এই জন্য ফরহাদও পাঙ্গাস মাছ আর খায় না। সাদিয়া, আমার বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করে রেখো তো, কত কাজ করে আসে আমার ছেলেটা। আপনার বাবু তো এখন ডিম খায় না মা। ওর নাকি ডিম খেলে বমি পায়। এইসব কথা নিয়ে সাদিয়া ও তার শাশুড়ি মায়ের প্রচুর কথার কাটাকাটি হয়। সাদিয়া এখন মনে মনে ঠিক করেছে তারিনকে সে যৌথ ফ্যামিলিতে বিয়ে দিবে। এক মায়ের এক ছেলের সাথে কিছুতেই বিয়ে দিবে না। তারিন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে। মনে মনে দোয়া করে কবে তার বোন শ্বশুর বাড়ি যাবে। অবশ্য শুনেছে আর 2 দিন থেকে চলে যাবে। রাতে বর্ণের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ল তারিন। আবির, সিফাত ও রোয়ান আড্ডা দিচ্ছে। সিফাত আজ ট্রিট দিচ্ছে। সিফাত রোয়ানের সাথে বাজি রেখেছিল যদি আজকে শুভ্রাকে রং দিয়ে গোসল করাতে পারে তাহলে সে আজ রাতে ট্রিট দিবে। ব্রো, এই বাজি তো জিতে গেলি, এখন আরেকটা দেই নিবি? জানি এইটা শুনে ভয় পাবি তুই। আগে তো বলবি, পরে বুঝা যাবে ভয় পাবো কিনা। শুভ্রার সাথে প্রেম করতে পারবি। জানি মেয়েটা রাজি হবে না আর তুই হেরে যাবি। শুধু প্রেম না ব্রো, বিয়ে করে দেখাবো তোদের। ধরলাম বাজি। 3 বন্ধু আবারও খুশিতে মেতে উঠল। সময় যে কারো জন্য অপেক্ষা করে না, এই জন্যই হয়তো রিয়া ও ইক্খানের বিয়ের সময় চলে আসলো। কিন্তু বিয়েতে খুব বড় সমস্যা হলো। সমস্যাটা হলো রোয়ানকে নিয়ে। রোয়ান শুভ্রাকে বিয়ে করবে বলে জেদ ধরেছে। রোয়ানের জেদের কাছে হার মেনে রোয়ানের বাবা উনার ছোট ছেলের জন্য প্রস্তাব পাঠালেন। শুভ্রার বাবা তো খুব খুশি, এক বাড়িতেই তার 2 মেয়ে বউ হয়ে যাবে। উনারা রাজি হয়ে পড়লেন। প্রথম প্রথম শুভ্রা রাজি না থাকলেও বাবা মায়ের জন্য বিয়েতে রাজি হয়ে গেল। একসাথে 2 বোন ও 2 ভাইয়ের বিয়ে হলো আজ। শুভ্রার মুখ দেখে বোঝা যাচ্ছে সেও খুব খুশি এই বিয়েতে। গতকাল পর্যন্ত বাংলার 5 করে রেখেছিল মুখ, কিন্তু আজ সে বেশ খুশি। তারিন শুভ্রার কানে ফিসফিস করে বলল, কি রে, বিয়ের কনে মুখে এত হাসি কেন? সময় হলেই বলবো। তারিন ভ্রুজোড়া কুঁচকে শুভ্রার দিকে তাকিয়ে বলল, সময় কি আজ নাকি অন্যদিন? আজকেই একটু ওয়েট কর। আর শোন, তোকে এখন কি কি করতে হবে বল। শুভ্রা তারিনের কানে ফিসফিস করে কি কি করতে হবে বলা শুরু করল। শুভ্রার কথা অনুযায়ী তারিন শুভ্রাদের বাসার ছাদে সব ঠিক করল। একা কিছু পারবে না বলে সিফাত, আবির ও বর্ণের সহযোগিতা নিল। সিফাত ও আবির একে অন্যের দিকে তাকিয়ে ইশারা করছে। কি ব্যাপার, কি হচ্ছে, এইসব কিছুই তো বুঝতে পারছে না তারা। এইদিকে বর্ণ তারিনকে প্রশ্ন করেই যাচ্ছে ব্যাপার কি, কিন্তু তারিন কিছু বলছে না। 3 জনের প্রশ্ন শুনে তারিন বলল, আজ রোয়ান ভাইয়া শুভ্রাকে প্রপোজ করবে, তা না হলে শুভ্রা শ্বশুর বাড়ি যাবে না। ছোট বোনের এই আবদারে বর্ণ হাসতে লাগল, কিন্তু আবির ও সিফাত বেশ অবাক। তারিন মনে মনে বলছে, ভালোই হলো, আজ এক ঢিলে 2 পাখি শিকার করা হবে। এইবার দেখব রোয়ান ভাইয়া কিভাবে আপনি মনের কথা না বলে থাকতে পারেন। বিয়ে পোড়ানোর পর তারিন শুভ্রা, রোয়ান, রিয়া ও ইক্খানকে নিয়ে ছাদে চলে আসলো। কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবেই সাজিয়েছে তারা। রোয়ান, রিয়া ও ইক্খান অবাক হচ্ছে এইসব দেখে। শুভ্রা তখন কোমরে হাত রেখে বলল, আজ ইক্খান ভাইয়া আপুকে প্রপোজ করবে, আর আপুর দেবর মানে আমার একমাত্র স্বামী আমাকে প্রপোজ করবে।
প্রপোজ না করলে আমরা দুই বোন শ্বশুর বাড়ি যাব না। রিয়া ইখানকে বলল, এই প্রপোজ করো, তা না হলে যাব না শ্বশুর বাড়ি। বেচারা দুই ভাই বউ ছাড়া তো আর যেতে পারবে না, তাই শেষমেশ প্রপোজ করেই ফেলল। এইদিকে সিফাত ও আবির রোয়ানের কানে গিয়ে বলছে, এই মেয়েকে কেন প্রপোজ করলি, তুই তো সেই বৃষ্টির রানীকে ভালোবাসিস। রোয়ান কিছু বলতে যাবে তার আগেই শুভ্রা একটি ডায়েরি নিয়ে আসলো। ডায়েরির উপরে লেখা রেইন অব লাভ, অর্থাৎ প্রেমের বৃষ্টি। রোয়ান শুভ্রার হাতে ডায়েরিটা দেখে খুব অবাক হল। শুভ্রার দিকে জিজ্ঞাসা সুর দৃষ্টিতে তাকিয়ে রইল। শুভ্রা হালকা কেশে বলল, লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পারেন, মুখে প্রকাশ করলে কি সমস্যা আপনার মিস্টার বিআই ওরফে জামাই? এই ডায়েরি তোমার কাছে কেন? এইটা তো আমার রুমে থাকার কথা। গতকাল বিকালে আপনার বাসা থেকেই এনেছি। আমার বাসায় কখন গেছো তুমি? গতকাল হলুদ দেওয়ার পর বিকালে আমি, আপু ও তারিন ইখান ভাইয়াকে নিয়ে একটু ঘুরতে যাই। আপনি তো ব্যাচেলার পার্টি করতে চলে গেছিলেন। তখন ভাইয়াই আমাদের নিয়ে যায় আপনাদের বাড়িতে। আপু আর ভাইয়া আলাদা একটু কথা বলতে যাওয়ায় আমি আর তারিন আপনার রুমে যাই। তখন হবু বরের রুম ঘাটাঘাটি করে এই ডায়েরি পাই। বাসায় এসে ডায়েরি পড়ে বুঝতে পারি আপনি সেই লুকিয়ে থাকা প্রজাপতি পথিক। 7 মাস আগে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। চৌরাস্তার মোড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটি মেয়ে নেমে পড়ল। ময়ূর যেমন বৃষ্টি দেখলে পেখম মেলে নাচা শুরু করে, ঠিক তেমনি শুভ্রা বৃষ্টির দিকে তাকিয়ে নাচতে লাগল। গাড়ির ভিতর থেকে এই দৃশ্য তাকিয়ে দেখছে রোয়ান। প্রথম দেখায় তার শুভ্রাকে ভালো লেগে যায়। প্রথম দেখায় ভালোবাসা সৃষ্টি, তার নাম লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু রোয়ানের কাছে মনে হল রেইন অফ লাভ। যেদিন থেকে সে শুভ্রার নাম বৃষ্টির রানী রেখেছে, প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখা রোয়ানের অভ্যাস হয়ে গেছে। সিফাত ও আবিরকে শুধু তার ভালোবাসার কথা বলেছে, কিন্তু শুভ্রা যে সেই মেয়ে তা জানায় নাই। সেই দিন বাসে যা ঘটেছে সবই ছিল শুভ্রাকে কাছ থেকে দেখার জন্য। অবশ্য চর মারা নিয়ে শুভ্রাকে সে শাস্তি দিয়ে রাগের বশে। শুভ্রা প্রতিনিয়ত ফিল করত কেউ তার পিছু নিচ্ছে, তাকে দেখছে, কিন্তু মানুষটি তার সামনে আসত না। শুভ্রা বুঝতে পারত যে তাকে ফলো করছে সে ছেলে। ছেলেটিকে সব সময় পিছন থেকে দেখেছে, সামনে থেকে দেখার সুযোগ সে পায় নাই। না, অনেকবার পেয়েছে সামনে থেকে দেখার সুযোগ, কিন্তু সে নিজ থেকেই দেখতে চাইত না। শুভ্রার মনে ছেলেটির জন্য সব সময় অন্য রকম ফিল হতো। সে চাইত ছেলেটি যেন নিজ থেকেই তার সামনে এসে ধরা দেয়। গতকাল রোয়ানের ডায়েরি পড়ে সে বুঝতে পেরেছে রোয়ানেই সেই ছেলে। তাদের এই লুকোচুরি প্রেমের কথা সবাইকে জানালে সবাই খুব অবাক সাথে খুশি হয়। তারিন তখন চিল্লিয়ে বলা শুরু করল, ওই তোরা আরেকবার প্রপোজ করবি? বিকজ আগের প্রপোজ ছিল বিয়ের, আর এখন হবে লুকোনো প্রেমের। বর্ণ তখন তারিনের কানে ফিসফিস করে বলে, ওই চল আমরাও একজন আরেকজনকে প্রপোজ করি। তারিন রাগ করে বলল, ছি কি অশ্লীল! দুই বোন আর তাদের বরের সামনে প্রপোজ করতে লজ্জা করবে না? অসভ্য ভাই ও অসভ্য প্রেমিক। সব কিছুতেই তোর এত লজ্জা কই থাকে রে? ওই যাও তো, পরে কথা বলবো এই নিয়ে। বর্ণ মন খারাপ করে ছাদের কোণায় দাঁড়িয়ে রইল। রোয়ান শুভ্রার সামনে দাঁড়িয়ে বলতে লাগল, বৃষ্টি যেমন তোমার মনকে প্রফুল্ল করেছে, ঠিক তেমন ভাবেই আমার মনে প্রেমের দোলা দিয়ে গেছে। এলোমেলো চুলগুলোতে যখন বৃষ্টি ছুঁয়ে দিচ্ছিল তখন বৃষ্টির প্রতি খুব রাগ ও হিংসা হয়েছিল আমার। সেদিনের সেই প্রেমের ছোঁয়া আজ আমাকে যে এইভাবে রাঙিয়ে দিবে কখনো ভাবিনি। দিন শেষে একটি কথাই বলবো, আমাদের মন একজন আরেকজনকে দেওয়ার প্রধান অতিথি কিন্তু বৃষ্টি। সবার প্রেমের একটা নাম থাকে, আর আমাদের প্রেমের নাম থাকুক রেইন অফ লাভ। বৃষ্টিকে যদি ক্রেডিট না দেই তাহলে ভীষণ অভিমান হবে বৃষ্টির, বুঝেছ বৃষ্টির রানী? এখন কি তুমি এই অভদ্র, অশ্লীল, অসভ্য বিআইয়ের হাতে হাত রেখে সারা জীবন থাকতে পারবে? অবশ্যই পারবো বিআই সাহেব।
রোয়ান সবার সামনে শুভ্রাকে কোলে তুলে নিল। ইক্খান ছোট ভাইয়ের দেখাদেখি সেও রিয়াকে কোলে তুলে নিল। ছাদের কোনায় দাঁড়িয়ে দুই বোনের রোমাঞ্চ দেখে বর্ণ এসে তারিনকে কোলে তুলে বলল, লাভ ইজ লাভ, যেখানে লজ্জার কোনো স্থান থাকবে না। বর্ণের কথায় সবাই হেসে দিল। 3 মাস পরে আজ তারিন ও বর্ণের বিয়ে। অনেক কষ্ট পোহাতে হয়েছে তাদের। তারিনের বোন সাদিয়া কিছুতেই এই বিয়েতে রাজি ছিল না। শুভ্রা ও রিয়ার কথায় শেষমেশ বাধ্য হল বিয়েতে। বিয়ের দিন বর্ণ সাদিয়ার সামনে গিয়ে বলল, আপু, আমি জানি আপনি আমাকে এখনো মানতে পারেন নাই, কিন্তু আমি একটা প্রশ্ন করব, উত্তর কি দিবেন? বলো। দুলাভাই তো আপনাকে খুব ভালোবাসে, তাই না? ছোট বোনের বরের কাছ থেকে এমন প্রশ্ন শুনে লজ্জা পেল সাদিয়া, তবুও বলল, হুম। ভাইয়া আপনার জন্য তার পছন্দের খাবারগুলো বাদ দিতে দুবার ভাবল না। আপনাকে খুশি রাখার জন্য উনি সব কিছুই করছে। শুনলাম আপনি 2 মাসের প্রেগনেন্ট। আপনার মনে মা হওয়ার এক আলাদা আনন্দ সৃষ্টি হয়েছে। জানেন, একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করে তখন তিনি সন্তানের ভালোর জন্য সবকিছুই করতে পারে। যে সন্তান ছোট থেকে এই খাবার ওই খাবার খেতে পছন্দ করত, যখন সেই ছেলে বিয়ের পর খাবার দেখেও খায় না, তখন একটা মেয়ের যে কষ্ট হয় শুধু সেই মা ছাড়া আর কেউ বুঝবে না। ধরুন আপনার ছেলে খুব করলা খেতে ভালোবাসে কিন্তু বিয়ের পর খাচ্ছে না, তখন আপনার কষ্ট হবে না? সাদিয়া মাথা নিচু করে রেখেছে। আসলেই তো, মায়ের তো কষ্ট হবেই। সাদিয়া তার ভুল ধারণাগুলো বুঝতে পেরে ক্ষমা চাইল বর্ণের কাছ থেকে। আপু, আপনি আপনার শাশুড়ি মায়ের সাথে ফ্রি হয়ে কথা বলুন। কথার কাটাকাটি না করে উনাদের বুঝতে শিখুন। আমি শুনেছি তারিনের কাছ থেকে যে ভাইয়া আর উনার বাবা মা বড্ড ভালো। ভাইয়ার যা ইচ্ছা খাবে, এতে বাধা না দিয়ে উনার পছন্দের খাবার নিজের হাতে রান্না করুন। যদি এক প্রকার অস্বস্তি বোধ হয় তাহলে অন্যকে দিয়ে রান্না করান। আর একটা কথা, এক মায়ের এক ছেলেকে কোনোদিন খারাপ ভাববেন না। বাবা মায়ের ভালোবাসা এক ছেলে থাকুক আর 100 ছেলে থাকুক, সবার জন্যই সমান। সাদিয়া খুশি হলো এই ভেবে তার ছোট বোন ভালো একজন ছেলেকে তার জীবনে বেছে নিয়েছে। শুভ্রা ও রোয়ান খুব ভালোই আছে। এখনো শুভ্রার খুনসুটিতে সারা বাড়ি মুগ্ধ করে। রিয়া ও ইক্খানের ভালোবাসা দিন যত যাচ্ছে ততই বাড়ছে। ইক্খানের গায়ের রং নিয়ে অনেকে অনেক কথা বলছে, রিয়া তাদের উল্টো বুঝিয়ে এসেছে। তারিন সে তো শুভ্রার জিরক্স কপি। বর্ণকে বারবার ভাইয়া ডেকে ভুল করে আর শাস্তি পায়। শাস্তিগুলোও খুব মজার হয়। কানে ধরে উঠবস করা, কিস করা, শাড়ি পরা, পড়তে বসা। অদ্ভুত অদ্ভুত শাস্তি। সব মিলিয়ে 3 জুটি ভালোভাবেই সংসার করছে। রাগ অভিমান হলেও ভালোবাসার কাছে তা কিছুই না। ভালো থাকুক তাদের সম্পর্কগুলো। বৃষ্টি এসে যেমন সব ধুলো মুছে দেয়, তাদের ভালোবাসাও যেন বৃষ্টির পানির মতো সচ্ছল হোক। কষ্টের মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে এই শহরে সবুজ পাতার হলুদবর্ণ দেয় যে নিমিষে সরিয়ে। আকাশে আজ মেঘ জমেছে। রাগ করেছে ভারী। আজ নাকি সারাদিন। রোদের সাথে আরি। রোদটাও খুব অভিমানী। উঠতে নাহি চায়। এই সুযোগে বৃষ্টি নাকি দারুণ মজা পায়। সমাপ্ত।